10 মাস ধরে আমাদের কথা লুকিয়ে রেখেছি। নন্দু, ভেতরে গিয়ে একটু চেক করো তো গুঁড়ো লঙ্কার স্টক আর আছে না শেষ হয়ে গেছে। হ্যাঁ। কি করছো? কেউ দেখে ফেলবে। আচ্ছা, কেউ দেখবে না। তুমি আর আমি ছাড়া এখানে আর কেউ নেই। আর তাছাড়া আমার বর তো গেছে মশলার অর্ডার দিতে শহরে। আচ্ছা, তাই জন্য সকাল সকাল আমাকে এখানে ডেকে আনলে? তবে নয়তো কি, আর যখন এসেই গেছো তখন একটু কাজও করে যাও। এই কাজটা তো আমি পুরো মন থেকে করব আমার ডার্লিং। আচ্ছা, আরে কারখানায় এত সকাল সকাল আবার কে এলো? ওঠো। তুমি লুকিয়ে পড়ো ওখানে গিয়ে। কমলা দিদি, তুমি এখানে? চিত্রা, তুমি এখানে কি করছো? কিছু না, আমি তো কাজ করছিলাম এমনি। কাজ করার সময় শাড়িটাকে ভালো করে সামলে রাখবে। আঁচল তো খসে পড়ে যাচ্ছে, সামলে নাও, না হলে মুখ থুবড়ে পড়বে। হ্যালো হ্যালো চিত্রা, আমি তোমাকে একটা গুড নিউজ দিতে চাই। তুমি কি জানো, গোটা শহরের মানুষজন আমাদের মশলা খুব পছন্দ করছে। আচ্ছা, আরে এ তো খুব ভালো খবর। আউচ!
চিত্রা, কি হয়েছে তোমার? না কিছু না, কাজ করছি তো হঠাৎ লেগে গেল। আরে বাবা, আমি তোমাকে কতবার বলেছি এখন কাজ করার দরকার নেই। হ্যাঁ, আর তাছাড়া দুজন কাজের লোক কি জন্য রেখেছি? কমলা দিদিও তো আছে। শোনো, তুমি মহারানীর মতন পায়ের ওপর পা তুলে থাকবে, বাকি সব কথা আমি বাড়ি ফিরে বলবো। এখন আমি বিজি আছি, মিটিং এ যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখো। বাই, টেক কেয়ার। কতবার না বলেছি তোমাকে, যখন ওনার সঙ্গে কথা বলবো কাছে আসবে না। ওনার সাথে? বাহ, নিজের স্বামীকে এত সম্মান। বরের সঙ্গে কথা বলার সময় তোর শরীরে কি সতী সাবিত্রীর আত্মা ঢুকে যায়? প্রেমিক হই তোর, কোনো আলতু ফালতু নই। যখন ইচ্ছে কাছে ডাকলি, যখন ইচ্ছে আবার দূরে সরিয়ে দিস। এত রাগ? কত রাগ বাবা রে! কি হলো, আমার সঙ্গে এভাবে কথা বলবে তো? তোমাকে ভালোবেসে আমি কি না করেছি? আমার বরকেও আমি মিথ্যে বলেছি, আর তুমি এখানে। স্বামীকে মিথ্যে বল চলবে। আর যদি তোমাকে মিথ্যে বলি তো? যদি আমাকে মিথ্যে বলেছিস বা ঠকিয়েছিস না, তো তোকে আমি মেরে ফেলবো। তো ফেলো। তুমি এখানে কি করছো? এই যে এটা নিতে এসেছিলাম। আর তুমি বাড়ি যাবে না? 6:30 বেজে গেছে। দিদি, দিদি, আমি জাস্ট বেরোচ্ছিলামই। একসাথে যাব, চলো। দিদি, দিদি, আমার কিছু কাজ রয়েছে, আমি সে কাজটা মিটিয়ে আসছি। কতটা সময় লাগবে? আমি অপেক্ষা করছি, একসঙ্গে যাব। থাক, ছাড়ো দিদি, কাজ আমি কাল শেষ করে দেব। চলো। তোমাকে কতবার আমি বারণ করেছি না, বারবার এভাবে ফোন করবে না? কথাটা বোঝো না নাকি? আমি তোর সঙ্গে দেখা করতে চাই এখুনি। আজই তো দেখা হলো তোমার সাথে, আর খুব ভালোভাবেই তো হলো। তাহলে আবার কি দরকার? তুই ভালো আছিস বল? দিনে আমার সাথে, আর রাত্রে নিজের বরের সাথে। তোর জীবনটা তো বেশ রঙিন, কিন্তু আমি এখন একা কি করব? তুমি একটা কাজ করো, রাতের জন্য তুমি অন্য কাউকে খুঁজে নাও, ঠিক আছে? ঠিক ওইভাবেই না, যেভাবে তুই নিজের খিদে মেটানোর জন্য আমি ছাড়াও আরো একজনকে জোগাড় করেছিস। এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোমার এই যে গোবর ভরা মাথায় না অন্য কিছু আসে না, না শুধু উল্টোপাল্টা জিনিসই করে। কতবার আমি তোমাকে বলেছি না যে সারা পৃথিবীতে আমি সবচেয়ে বেশি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। চিত্রা, চিত্রা, আসলে কি হয়েছে চিত্রা, কাজের জন্য সব সময় বেরিয়ে যাচ্ছে, তাই তোমার সাথে দেখা করার সময়ই পাচ্ছি না। আমিও কি অদ্ভুত তাই না? আজ আমার নিজের বউয়ের সাথে দেখা করার একটু সময় পেয়েছি, আমি কথা বলেই সময় কাটাচ্ছি। আশিস, আমি না আজ খুব ক্লান্ত, তো ঘুমিয়ে পড়ো না আজ তাড়াতাড়ি। আর কাল অর্ডার প্যাক করার জন্য তো উঠতেও হবে তাড়াতাড়ি, তুমিও ঘুমিয়ে পড়ো। কি হয়েছে কমলাদি? আপনি কিছু খুঁজছেন মনে হচ্ছে আপনাকে। এই ড্রয়ারে আমি 5,000 টাকা রেখেছিলাম ইলেকট্রিকের বিল দেওয়ার জন্য, খুঁজেই পাচ্ছি না। ঠান্ডা মাথায় ভালো করে ভাবুন,
কোথায় যাবে টাকা? এখানেই কোথাও আছে। সব জায়গায় খুঁজেছি, আমার মনে হচ্ছে কেউ চুরি করেছে। এখান থেকে টাকা কে চুরি করবে? এর আগে এই কারখানার কোনো জিনিস, টাকা পয়সা কিচ্ছু চুরি যায়নি। আজ প্রথমবার হয়েছে। তল্লাশি করতে হবে। তোমরা দুজন ব্যাগ নিয়ে এসো তো। টিফিন বক্সে টাকা লুকিয়েছো? চোর একটা! যেখানে কাজ করছো সেখানেই চুরি করছো। আমি জানি না এই টাকাগুলো আমার বাক্সে কোথা থেকে এলো। আমি কোনো চুরি করিনি। ও আচ্ছা, টাকাটা ডানা গজিয়েছে তাই তোমার টিফিন বক্সে উড়ে এসেছে, তাই না? আশিস দাদা, আমি সত্যি বলছি। মায়ের দিব্যি, আমি জানি না টাকাগুলো কোথা থেকে এলো। খবরদার! আমাদের পুলিশকে ফোন করার আগে বেরিয়ে যাও এখান থেকে। আর কারখানার আশেপাশেও যেন না দেখতে পাই, না হলে জেলের ঘানি টানাবো। শান্ত হও দিদি। নন্দু, তুমি এখন এখান থেকে যাও। আর হ্যাঁ, এরপর এখানে আর মুখ দেখাবে না। এটাই একমাত্র ভালো হবে। আরে এখানে আবার কে এলো সকাল সকাল? যদি আমাকে মিথ্যে বলেছিস বা ঠকিয়েছিস না, তো তোকে আমি মেরে ফেলবো। তুমি একটা কাজ করো, রাতের জন্য না তুমি অন্য কাউকে খুঁজে নাও। ঠিক ওইভাবেই না, যেভাবে তুই নিজের খিদে মেটানোর জন্য আমি ছাড়াও আরো একজনকে জোগাড় করেছিস। দেখো চিত্রা, হলুদ মশলার সাথে সাথে আমাদের তৈরি গরম মশলা আর চাট মশলার ফ্রি স্যাম্পেলগুলো সব লোকের পছন্দ হবে। বাই বাই। ধনে, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, পাগল কোথাকার। কেন এসেছো এখানে?
কমলা দিদি যদি ভুল করেও দেখে ফেলে না, সোজা পাঠিয়ে দেবে থানায়। তোমার জন্য থানায় কেন, নরকেও যেতে রাজি আছি আমার ডার্লিং। আমি সব কিছু জানি। আজ ভরত আর কমলা দিদি দুজনেই ছুটিতে আছে, আর তোমার স্বামী বাড়ির বাইরে। নন্দু, আমি তোমায় খুব ভালোবাসি। তোমার ভালোবাসার জন্য আমি আমার বরকেও ঠকাচ্ছি, মিথ্যে বলছি। তুমি কথা দাও যে আমাদের ব্যাপারে কেউ কোনোদিন জানতে পারবে না। কথা দিলাম। চিত্রা, চিত্রা, Oh, shit. চিত্রা, তুমি এখানে লুকিয়ে পড়ো তাড়াতাড়ি। আশিস, তুমি? চিত্রা, আমি কখন থেকে তোমাকে ডাকছিলাম। কি করছিলে তুমি? কিছু না, আসলে ওয়াশরুমে ছিলাম। চিত্রা, এগুলো কি? আরে আসলে হাত ফসকে মাটিতে পড়ে গিয়েছিল, তাই চারিদিকে ছড়িয়ে গেছে। যদি মাটিতে পড়ে থাকে তাহলে ওটা বিছানায় গেল কি করে? ওটা আসলে বাদ দাও না। তুমি আবার ফিরে এলে যে, কোনো দরকার আছে? হ্যাঁ, আমার পার্স নিতে ভুলে গেছি। ও আচ্ছা। ঠিক আছে, আমি চললাম। এখন তো তুই বেঁচে গেলি, কিন্তু এইভাবে কতদিন বাঁচবি? আমি সব জানি যে তোর আর চিত্রার মধ্যে কিছু একটা চলছে। যদি তুই চিত্রার সঙ্গে নিজের সম্পর্ক না ভাঙিস, তাহলে আমি ওর স্বামীকে তোদের সম্পর্কের ব্যাপারে সবটা বলে দেবো। যদি আমার কথা না শুনিস, তাহলে এর পরিণতি খুব খারাপ হবে। নে না। না না, আর না, অনেক খাওয়া হয়ে গেছে। আরে এক পেক খা না ভাই। আরে না ভাই, আর না। আরে ভাইয়ের কথা একবার খেয়ে নে খা। আচ্ছা, কি বলছিলিস যেন তুই? কবে থেকে চলছে তোদের মধ্যে? কার সাথে কার? তোরা চিত্রার মধ্যে? আমার আর চিত্রার মাঝখানে তো তুই ঢুকে পড়েছিস। প্রাণে মেরে ফেলবো তোকে, একেবারে শেষ করে দেব, আর ওর স্বামীকেও। চিত্রা শুধু আমার, শুধু আমার। এখন তো তুই বেঁচে গেলি, কিন্তু এইভাবে কতদিন বাঁচবি? আমি সব জানি যে তোর আর চিত্রার মধ্যে কিছু একটা চলছে। যদি তুই চিত্রার সঙ্গে নিজের সম্পর্ক না ভাঙিস, তাহলে আমি ওর স্বামীকে তোদের ব্যাপারে সবটা বলে দেবো। এখন তো তোকে খালি চাকরি থেকে বার করিয়েছি। যদি আমার কথা না শুনিস, তাহলে এর পরিণতি খুব খারাপ হবে। আমচুর এসেছে? বজরং তো বলেছিল যে আজকে দিয়ে দেবে। কি? ওর ওপর ভরসা করাই ঠিক নয়, কখনো সময় জিনিসগুলো দেয় না।
আমচুরের মশলা ছাড়া ফুচকার মশলা কি করে হবে? আমি গিয়ে নিয়ে আসি, না হলে অর্ডার রেডি করতে দেরি হয়ে যাবে। ও আসলে আমাকে ফোন করো। আমার অবর্তমানে তুমি কারখানাতে এসব কাজ করো? পরপুরুষের সাথে তুমি অবৈধ সম্পর্ক তৈরি করে ফেললে? অলক্ষী কোথাকার! আমি তো তোমাকে সহজ সরল ভেবেছিলাম, এমন একজন বউ যে তার স্বামীকে সব সময় সাপোর্ট করে, ঘরে বাইরে সব জায়গায়। আরে আমি তো তোমাকে সাক্ষাৎ অন্নপূর্ণা ভেবেছিলাম, সাক্ষাৎ অন্নপূর্ণা। কিন্তু তুমি তো একটা নীচ মহিলা। আমারই বাড়িতে, আমারই চোখের আড়ালে। ছি! কিন্তু কেন? তুমি এরকম কেন করলে চিত্রা? আশিস আশিস আশিস, প্লিজ প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমি মানছি যে আমার ভুল হয়েছে। আমি তোমার পায়ে পড়ছি। না। আমি কথা দিচ্ছি আশিস, প্লিজ একবার আমার কথাটা শোনো। আমি প্রমিস করছি, আমি আর কখনো ওর দিকে চোখ তুলে তাকাবো না। ব্যাস চিত্রা, অনেক হয়েছে তোমার নাটক। এখন তো সিদ্ধান্ত নিতেই হবে। না, আমি এখনই ওই ছেলেটিকে এখানে ডাকছি, আর আজ সামনাসামনি কথা বলবো। আর হ্যাঁ, যতক্ষণ ওই ছেলেটা না আসছে তুমি তোমার এই নোংরা মুখটা আমাকে দেখাবে না। তোমার এই মুখটা দেখে আমার ঘৃণা হচ্ছে তোমার মুখ দেখে আমার। না, প্লিজ 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 এরকম বলো না আশিস, আশিস, আশিস। হ্যালো, কেমন লাগলো ভিডিও? তোর আর ভরতের ভিডিওটা আমি তোর স্বামীকে পাঠিয়েছি। তুমি পাঠিয়েছো? হ্যাঁ আমি। নন্দু, আমি দেখা করে কথা বলতে চাই। কাল তুমি আমাদের সাক্ষীনগরের প্লটে দেখা করো। স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন, এই ধরনের ঘটনা আপনারা নিশ্চয়ই অনেক দেখেছেন এবং শুনেছেনও। কিন্তু বিশ্বাসঘাতকতা আর ভোগ করার বাসনা যদি কারো অভ্যাস হয় আর সেই সত্যিটা সামনে চলে আসে, এরকম হয়তো কখনো শোনেননি। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। একটা ছোট শহরে বসবাসকারী বিবাহিত চিত্রা, যার শুধুমাত্র নিজের স্বামী আশিসের সাথেই নয় বরং নন্দু আর ভরতের সঙ্গেও অবৈধ সম্পর্ক ছিল। কিন্তু চিত্রার সম্পর্কের আসল সত্যি এই তিনজন পুরুষের সামনেই খুলে গেছিল। ভরতের মাথায় রক্ত উঠে গিয়েছিল। এখন দেখার এটাই যে এই মহিলাকে পাওয়ার জন্য এই তিনজন পুরুষের লড়াই কোথায় গিয়ে শেষ হয়। নন্দু কি হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবে, নাকি ভালোবাসায় পাগল হয়ে যাওয়া ভরত এখানেই থাকবে আর কোথাও যাবে না? তাহলে এই গল্পের আসল শেষটা কোথায়? আসুন দেখা যাক। এত সাহস তোমার? তুমি আমার সংসারটা নষ্ট করতে চাইছো? চরিত্রহীন মেয়ে, আমি আর ভরত তুই দুজনকে নিয়ে খেলছিস তাই না? তোর জন্য ভরত আমাকে মিথ্যে দোষারোপ করে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এবার দেখ, আমি তোদের দুজনের রহস্য ফাঁস করে দিয়েছি। এবার তোর স্বামী ওর কি অবস্থা করবে তুই শুধু দেখ একবার। আচ্ছা, প্রতিশোধ নিতে চাও তুমি? তুমি আমার আর আমার বড় সম্পর্কটা খারাপ করতে চাও? বিশ্বাসঘাতক কোথাকার! বেশি সতী সাবিত্রী হওয়ার চেষ্টা করিস না। যখন আমাদের দুজনের সাথে মজা করছিলিস তখন কোথায় ছিল তোর এই ঘর পরিবার?
কারোর হতে পারবি না চিত্রা, বুঝেছিস? তুই ছেলেদেরকে খেলনা মনে করিস। নন্দু তো ঠিক ধরেছ নন্দু। আশিস, তুমি এখানে? কি হলো চিত্রা, তুমি আমাকে এখানে দেখে চমকে গেলে? স্বামী থাকা সত্ত্বেও দুজন পর পুরুষের সাথে ওঠা বসা, ঘৃণা হয় তোর মুখ দেখলে। আশিস, 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 তুমি যা ভাবছো সেরকম কিচ্ছু নয়। আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু এই ছেলেটা আমাকে জোর করেছিল। আশিস, আশিস। ভরত, ধরা পড়ে গেলে সব দোষ আমাদের উপর। ভালো হলো তোমরা এখানে চলে এসছো, আমার কাজ খুব সহজ হয়ে গেল। আজ তোমাদের আমি ছাড়বো না, বিশেষ করে এই বেয়াদবকে। ও আমার চাকরি খেয়েছে। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমাদের? আরে ছাড়ো। ছাড়ো ওকে। এসব কি পাগলামি হচ্ছে? আরে আমি ভরত, তোমাদের আরে কাছে হাত জোড় করছি, এরকম করো না তোমরা। চুপ, তোর অনেক কথা শুনেছি। এখন আমি সেটাই করবো যেটা আমি করতে চাই। দুজনকে প্রাণে শেষ করে দেবো আমি। আরে ভরত, কি করছো কি তুমি? ভুল Please করছো। ছেড়ে দাও, ভরত। আমাদের দুজনকে মারবি? আমাদের মারতে গেছিল বেটা। একদিনেই সব শিখবে নাকি? মন দিয়ে কাজ করো, তাহলে ধীরে ধীরে সব শিখে যাবে। আরে চিত্রা, আলাপ করিয়ে দি। এ হলো মনোজ, আজ থেকে ও কারখানায় কাজ করবে। আমাদের গ্রামের ছেলে, দূর সম্পর্কের ভাই, খুব সরল আর পরিশ্রমী। ভরতের কোনো খবর পেলে? না। 1 সপ্তাহ হয়ে গেল ও উধাও, না ফোন করছে না কাজে আসছে। ওকে আর কি করে ভরসা করা যায়? চল তুই, তোকে তোর কাজ দেখিয়ে দি। বেশ গুছিয়ে মিথ্যে কথা বলতে পারো তো তুমি। এতদিন ধরে এই রহস্যটা লুকিয়ে রেখেছি আমার বরের কাছ থেকে, কেউ যাতে কোনোদিন না জানতে পারে আমাদের সম্পর্কের কথা। আমার বরকে আমি অনেক মিথ্যে কথা বলছি শুধু তোমার জন্য। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। আর শোনো, এই যে তোমার আমার মধ্যে যা কিছু আছে তা যেন কেউ জানতে না পারে। এটা সবাই জানতে পারলে ক্ষতি তো আমারই হবে। আর এটা যেমন চলছে চলুক না, যতক্ষণ না তোমার স্বামী জানতে না পারে আমার কোনো সমস্যা নেই। চিত্রা, চিত্রা, কি হয়েছে চিত্রা, তুমি ঠিক আছো তো? মাথা ঘুরে পড়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে যাননি কেন? ঠিক আছে, আমি এখনই বাড়িতে ডাক্তার ডেকে নিচ্ছি। না না, তার কোনো দরকার নেই। আমি অসুস্থ নই। তাহলে তোমার কি হয়েছে? আমি 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 প্রেগনেন্ট। হোয়াট? তুমি মা হতে চলেছো? তুমি তুমি সত্যি বলছো? আজ থেকে তুমি কোনো কাজ করবে না। কারখানার আর সমস্ত অর্ডার সবকিছু আমরা দেখে নেব। থ্যাঙ্কস গড। 1 বছর আগে যা হয়েছিল, আমি তো ভেবেছিলাম আমার জীবনটাই শেষ হয়ে গেল হয়তো। কিন্তু এখন আমি খুব খুশি চিত্রা। আমরা 2 থেকে 3 হতে চলেছি। আর হ্যাঁ চিত্রা, কমলা দিদি ঠিক বলেছে, তোমাকে আর কোনো কাজ করার দরকার নেই। তোমার নিজের খেয়াল রাখা উচিত। টেক কেয়ার।
শোনো, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কি কথা আছে তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। বেশি না কাজ দেখানোর চেষ্টা করো না। আমি তোমাকে এটা বলতে এসেছি যে এই বাচ্চাটা তোমার, বুঝেছো? পুরো খেলাটা তুমি নষ্ট করে দিলে। এইটুকু খেয়াল রাখতে পারোনি তুমি? হ্যাঁ, তোমার জন্য না আমাকে। দেখো, আমায় দোষ দেবে না, আর তুমি বাচ্চা না চাইলে নষ্ট করে দাও। আচ্ছা, মজা করবে তুমি আর শাস্তি পাবো আমি? তুমি তো এমন বলছো যেন জোর করেছি আমি তোমার সাথে। দেখো চিত্রা, আমি তোমার মতো মহিলাদের খুব ভালো করে চিনি, আর এই বাচ্চার ভয় তুমি আমায় দেখাতে এসো না, নাহলে তোমার স্বামীকে সব বলে দেবো। এই, আমার সঙ্গে না ঠিক করে কথা বলো। হ্যাঁ, প্রেগনেন্ট আমি, আর তুমি কি কি হুমকি দিচ্ছ আমাকে? হ্যাঁ, কি বলবে আমার স্বামীকে? হ্যাঁ, আর তুমি কি ভেবেছো তুমি কি আমার জীবনের প্রথম নাকি? হ্যাঁ, তোমার আগেও না একজন ছিল। যেভাবে আমি তুড়ি দিয়ে ওকে রাস্তা থেকে সরিয়েছি না, সেভাবে তোমাকেও সরিয়ে দেবো, কেউ জানতে পারবে না। চেনো না তুমি আমাকে। স্যার, আমার ভাই মনোজ 1 সপ্তাহ হয়ে গেল নিরুদ্দেশ। সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। আপনি মনোজকে খুঁজে দিন প্লিজ। আপনি কে? আমার নাম কমলা। মনোজ আমার দূর সম্পর্কের ভাই। ও আশিস বাবুর কারখানায় আমার সঙ্গে কাজ করত। গত 7 দিন ধরে ও কারখানাতে আসেনি, আর ওর ফোনও বন্ধ বলছে। দেখুন কমলা দেবী, আপনি চিন্তা করবেন না। আপনি কনস্টেবলকে মনোজবাবুর সমস্ত ডিটেলস আর ওনার একটা ছবি দিয়েছেন, তারপর আমরা তদন্ত শুরু করব। চিত্রার ভালোবাসার গল্প আরো প্রগাঢ় হতে চলেছিল। প্রথমে ভরত, তারপর নন্দু, আর এখন মনোজ। কিন্তু মনোজ হঠাৎ কোথায় উধাও হয়ে গেছিল, আর চিত্রা তাকে ইশারায় কি বোঝাতে চাইছিল? তার হুমকির আসল কারণ কি ছিল, আর সেই লোকগুলো কারা ছিল যাদের ব্যাপারে চিত্রা কথা বলছিল? সেটা কি নন্দু বা ভরতের মধ্যে কেউ ছিল, নাকি অন্য তৃতীয় কেউ ছিল? আশিস আর চিত্রার মধ্যে কি গোপনীয়তা ছিল সেটা তো সময়ই বলবে। মনোজের এই উধাও হওয়ার পেছনে এই সমস্ত কিছুই কি আসলে সম্পূর্ণভাবে দায়ী ছিল, নাকি এই পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছিল? আসুন দেখা যাক। এই কারখানাতে আর কে কে কাজ করে? আপাতত আমরা দুজন আছি, আমি আর মনোজ। মনোজ 1 সপ্তাহ ধরে নিরুদ্দেশ, আর এর আগে আরো দুজন কাজ করত, নন্দু আর ভরত। হ্যাঁ, মানে ওটা তো 1 বছর আগের কথা। ওনারা দুজন এখন কোথায়? স্যার, আসলে কি বলুন তো, আমি আমার কর্মচারীদের সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক রাখি না, আর তারা এখন কাজ ছাড়ার পর কোথায় গেছে সেটা কি করে বলবো বলুন? কনস্টেবল, হ্যাঁ স্যার। ওদের দুজনের পুরো ডিটেলস বের করো। ওকে স্যার। মনোজের ব্যাপারে কোনো খোঁজ পেলে সাথে সাথে আমাকে ইনফর্ম করবেন। আর হ্যাঁ, আমরা কিন্তু আবার জিজ্ঞাসাবাদ করতে আসতে পারি। ঠিক আছে। আপনি যে ডিটেলসটা বের করতে বলেছিলেন সেটা বের করে নিয়েছি। 3 জনের লোকেশন একই জায়গায় দেখাচ্ছে, 26/3 শাস্ত্রীনগর। দ্যাটস ইট। পুলিশ মনোজকে খুঁজছে, বুঝতে পারছি না কি করব। নন্দু, তুমি এখানে? কি হলো? কেন আমাকে এখানে ডাকলে? ওই দিন তো কথা হয়ে গেছে, আজকের পর থেকে আর কখনো দেখা হবে না। তাহলে আজকে মেসেজ করে কেন ডাকলে আমাকে? আমি ডাকিনি তো। মেসেজ? হ্যাঁ। কে করেছে মেসেজ? তোমাকে আমরা ডেকেছি নন্দু। আপনি আমাকে কেন ডাকলেন? এই কারখানার একজন কর্মচারী মনোজ 1 সপ্তাহ ধরে নিরুদ্দেশ। কিন্তু আমি তো স্যার কারখানা ছেড়ে দিয়েছি, 1 বছর হয়ে গেছে, আর মনোজের সাথে আমার তো কোনো সম্পর্কই নেই। মনোজের সঙ্গে নেই, কিন্তু ভরতের সঙ্গে তো আছে। ভরত? কোন ভরত স্যার? বেশি নাটক করো না। সেই ভরত যাকে তুমি খুন করেছ। আমি কাউকে মারিনি। মিথ্যা কথা বলো না।
প্রমাণ আছে আমাদের কাছে। না স্যার, আমি মানিনি, ওকে তো আশিস মেরেছে। আমি তো শুধু ওকে সেই সময়টা সাহায্য করেছিলাম। তাহলে তুমি শুধু ওকে সাহায্য করেছিলে? হ্যাঁ। আর তুমি মেরেছিলে? চুপ করে আছো কেন? স্যার, আমি 1 বছর আগে জানতে পারি যে আমার স্ত্রী চিত্রার সাথে ভরতের অবৈধ সম্পর্ক রয়েছে। আর ওই রাতেই আমি জানতে পারি যে আমার স্ত্রীর সাথে নন্দুরও সম্পর্ক রয়েছে। আর ও দেখা করার জন্য শাস্ত্রীনগরের একটা প্লটে ডেকেছিল। তখন আমি ভরতকেও ডেকেছিলাম। হ্যালো ভরত, যদি তুমি চাও তোমার নামে পুলিশের কাছে কোনো কমপ্লেন না করি, তাহলে তুমি শাস্ত্রীনগরের খালি প্লটে দেখা করো। আর স্যার, ওই দিনের পর আমাদের মধ্যে মারামারি এবং ঝগড়াঝাটিও হয়েছিল। আর কিছুই নয়, ভরত আমাকে আর নন্দুকে মেরে ফেলার চেষ্টা করছিল। আরে নন্দু, ধর, 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 আমাদের দুজনকে মারবে, ধর একে, আমাদের দুজনকে মারবে। আর ভরতের মৃত্যুর পর ওকে প্লটের জমিতেই পুঁতে দেওয়া হয়। আর স্যার, ওই দিন ভরতকে মারার পর আমি শহর ছেড়ে চলে গিয়েছিলাম। নন্দু, আজ থেকে আমি না তোমাকে চিনি, না তুমি আমাকে চেনো। যদি তুমি চাও এই খবরটায় কেউ না জানতে পারে, এখনই এই মুহূর্তে এই শহর ছেড়ে চলে যাও। আর কোনোদিনও আসবে না। স্যার, ভরত একা ছিল, এই জন্য ওর হারিয়ে যাওয়া খবর পুলিশের কাছে কখনো যায়নি। কিন্তু মনোজের হারিয়ে যাওয়া সবটাই সামনে চলে এসেছে স্যার। তাহলে এখন মনোজ কোথায় সেটা তো চিত্রা দেবী বলতে পারবেন। কি চিত্রা দেবী? হ্যাঁ স্যার, আমি সব সত্যি কথা বলছি। আমার মনোজের সাথে অ্যাফেয়ার ছিল। আর ওর বাচ্চা আমার পেটে। এই কথাটা আমি আমার স্বামীর কাছ থেকে লুকিয়ে রাখি। আমি চাইনি যে কেউ এই কথাটা জানতে পারুক। কিছুদিন আগে আমার মনোজের সাথে এই নিয়ে কথাও হয়, কিন্তু স্যার আমায় বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না ও কোথায়। ও নিখোঁজ হওয়ার পিছনে আমার কোনো হাত নেই। চিত্রা, তুমি আবার ওই ভুলটাই করলে। আমি তোমাকে শেষ সুযোগ দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে তুমি শুধরে গেছো, কিন্তু তুমি আবার সেই ভুলটাই করেছো। খুব ভালো হতো যে ওই ভরতকে মারার আগে আমি তোমাকে মেরে ফেলতাম। দাঁড়াও আশিস, অপরাধী তো তোমরা তিনজনই, আর এর শাস্তি তোমাদের আইন দেবে। আপনারা দুজন আসুন। যেদিন চিত্রা দেবী আর মনোজের মাঝখানে ঝগড়া হয়েছিল, আর চিত্রা দেবী মনোজকে নিজের পুরনো প্রেমিকের কথা বলার পর মারার চেষ্টা করেছিলেন, সেই দিন রাতেই মনোজ পুলিশ স্টেশনে এসেছিল। স্যার, এক বিবাহিত মহিলার সঙ্গে আমার অ্যাফেয়ার চলছে। আমি ওনার মশলার কারখানায় কাজ করি। ওর নাম চিত্রা। ও প্রেগনেন্ট হয়েছে আর ও আমাকে প্রাণী মারার হুমকি দিচ্ছে। আর তুমি কি ভেবেছো তুমি কি আমার জীবনের প্রথম নাকি? হ্যাঁ, তোমার আগেও না একজন ছিল। যেভাবে আমি তুড়ি দিয়ে ওকে রাস্তা থেকে সরিয়েছি না, সেভাবে তোমাকেও সরিয়ে দেবো, কেউ জানতে পারবে না।
মনোজের সন্দেহ হয়েছিল যে চিত্রা দেবী এর আগেও কারোর একটা মার্ডার করেছিল, কিন্তু সেই ব্যাপারে কোনো অভিযোগ বা তার নিরুদ্দেশ হওয়ার ইনফরমেশন আমাদের কাছে ছিল না। সেই জন্য সেই কেসটার তদন্ত করা সম্ভব ছিল না। আর তাই আমি নিজে মনোজকে কিছুদিনের জন্য লুকোতে বলেছিলাম। আর তার ঠিক 1 সপ্তাহ পর চিন্তিত কমলা দেবী মনোজের নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট লেখানোর জন্য এসেছিলেন। আর উনি চিত্রা দেবীর উপর সন্দেহের কথা বলেছিলেন। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? ওই চিত্রা, কারখানায় যে সমস্ত ছেলেরা আসতো তাদের সঙ্গে চিত্রার সম্পর্ক হতো। আমার সন্দেহ যে মনোজের নিরুদ্দেশ হওয়ার পেছনে চিত্রার হাত আছে। তোমরা 3 জনে ভালো চালাকি করে 3 বছর এই খুনটা লুকিয়ে রেখেছিলে। আর সব থেকে বড় কথা এটাই যে এত কিছু হয়ে যাওয়ার পরে চিত্রা দেবী সেই একই ভুল করে বসলেন। তোমাদের মতো মানুষরাই সমাজের সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দেয়। আর তোমাদের মতো লোকেদের জন্যই আইনে ভয়ঙ্কর শাস্তি আছে। কথা দিচ্ছি তোমাদের 3 জনকে সেই শাস্তি আমি পাইয়েই ছাড়ব। কনস্টেবল, নিয়ে চলো এদের 3 জনকে। অপরাধী যতই চালাক হোক না কেন, সে কোনো না কোনো ভুল তো অবশ্যই করে। চিত্রাও ঠিক সেই ভুলটাই করেছিল। অতিরিক্ত আত্মবিশ্বাসে ব্রতী হয়ে সে মনোজকে নিজের পুরনো ভালোবাসার কথা জানিয়ে ফেলেছিল। এটাই ছিল তার সবথেকে বড় ভুল। আশিস, চিত্রা আর নন্দু যারা একটা অন্যায়কে দীর্ঘদিন লুকিয়ে রাখতে পেরেছিল, সেই অন্যায় সবার সামনে চলে আসে। আর এই 3 জনকেই ভরতের হত্যাকাণ্ডের দায়ে পুলিশ গ্রেপ্তার করে ফেলে। যদি দেখা যায় তাহলে সম্পর্কের মর্যাদা তো মনোজও রেখেছিল, কিন্তু সময় থাকতেই সে চিত্রার অভিসন্ধি বুঝতে পারে যেটা তার জন্য জীবনদায়ী ঔষধ ছিল। অপরাধ করে অপরাধী যদি বেঁচে যায় তবে তার আত্মবিশ্বাস তুঙ্গে উঠে যায়। চিত্রার সাথেও ঠিক সেরকমই হয়েছিল। সে না জানে কত অন্যায় করেছে, কিন্তু তারপরেও তার স্বভাব একটুও বদলায়নি। সে সম্পর্কের প্রতি কোনো রকম দায়বদ্ধতা না রেখে নিজেকে এমন চক্রভুহে ফাঁসিয়ে ফেলেছিল যেখান থেকে সে কখনো বেরোতে পারেনি। আর তারই সাথে সাথে আশিস, নন্দু, ভরত আর মনোজও সেই চক্রভুহে ফেঁসে যায়। আর তার পরিণতি তাই হয়েছিল যা অন্যায়ের ক্ষেত্রে হয়। অপরাধ করার পর অপরাধীর মনে হয় যে তাকে কেউ কোনোদিন ধরতেই পারবে না, আর তার এই মানসিকতাই তাকে আরও অপরাধ করার দিকে এগিয়ে নিয়ে যায়। এটা খুবই জরুরি যে এরকম মানসিকতা সম্পন্ন মানুষদের চেনা এবং তাদের থেকে দূরে থাকা। এরই সাথে সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি এরকমই অবিশ্বাস্য ঘটনাকে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।